নাবিলা জয়েন করেছো, কেমন আছো তুমি? শুনতে পাচ্ছ আমাকে? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মাম্মু? আশফিন আক্তার তোমাকে মামু বলে ফেলি প্রায়। আচ্ছা, আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, শুধু একজন আমাকে দিছে, তাও ফুল কমপ্লিট করে নাই। আমি এই জন্যই ম্যাম দুইটা হ্যাঁ, না 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 তুমি দিয়েছো তাই না আশফিন? তো আমার কথা হচ্ছে যে না হোক, তা তো তোমার ট্রাই করতে হবে। বাকিরা তো আমাকে কেউ হোমওয়ার্ক দিলই না, তাহলে আমি গ্রুপটা খুললাম কেন? ঠিক আছে, আমি চাচ্ছি যে তোমরা একটা ভালো রেজাল্ট করো। আর তোমরা যদি না চাও তাহলে কি সেটা হবে বলো? আমি তো চাচ্ছি যে তোমরা ভালো করো, তোমাদের রেজাল্ট তো আমি নিয়ে যাব না। তো এই ধরনের কথা আমি প্রায় বলি যে তোমাদের রেজাল্ট তোমাদেরই থাকবে, তোমাদেরই একটা ভালো ফিউচার হবে। এই জন্যই হচ্ছে এই যে ক্লাস নেওয়া বা হোমওয়ার্ক দেওয়া। আর এই বয়সে যদি আমরা এগুলো না করি আমরা কবে করবো? আমাদের তো সময়, এটা স্ট্রাগলের সময় হচ্ছে এই স্টুডেন্ট লাইফটা। একটা হোমওয়ার্ক দিলাম, কেন দিয়েছি? কারণ এই টপিকটা থেকে হচ্ছে তোমার সৃজনশীল প্রশ্ন আসে। আর যারা কর্মপত্রগুলো সলভ করতে পারে তারা কিন্তু যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তরটাই ধরতে পারবে। এই কারণেই হোমওয়ার্কটা তোমাদেরকে আমি কত সহজ করে দিয়েছি, লিখতেও বলিনি, শুধু বলেছি বইয়ের মধ্যে পেন্সিল বা কলম দিয়ে ফিল আপ করে বইয়ের পাতাটার একটা ছবি তুলে তোমরা আমাকে মেসেঞ্জার গ্রুপটা দিয়ে দিবা। এটাই তো কাজ ছিল, তাও আমি হোমওয়ার্কটা পাচ্ছি না। আচ্ছা, তো দেখো আমি একটু চলে যাব, স্ক্রিন শেয়ার করব আমাদের সেই হোমওয়ার্ক, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়ালাইকুম আসসালাম। যে দিয়েছিলে একজনই দিয়েছো আশফিন। তো তোমার সাথে তুমি মিলিয়ে নাও, দেখো যে যে আমি উত্তরগুলো লিখে দিয়েছি। যে ঝুঁকিগত অবস্থায় ব্যক্তি বা প্রতিষ্ঠানে নিশ্চিতভাবে ক্ষতির সম্মুখীন হয়, ফলাফল বিচারে সেটা হচ্ছে বিশুদ্ধ ঝুঁকি। তারপরে হচ্ছে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ অযোগ্য কোনো কারণে যে ঝুঁকিটা উদ্ভব হয় সেটা হচ্ছে মৌলিক ঝুঁকি। আর যে ঝুঁকির বিপক্ষে প্রিমিয়াম প্রদান করে আর্থিক প্রতিরক্ষার সুযোগ নেওয়া হয় তাকে বীমা যোগ্যতার ভিত্তিতে বলা হয় বীমাযোগ্য ঝুঁকি। এরপরে দেখো বলা হচ্ছে যে ঝুঁকি সাধারণভাবে আপতিত হয় না, এটা একটু নিচে নামাই আমি, আপতিত হয় না, একটু জুম করা যাচ্ছে না, আপতিত হয় না, বরং ব্যক্তি বা ব্যক্তি বিশেষের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, এটা হচ্ছে নির্দিষ্ট ঝুঁকি। তারপর হচ্ছে যে ধরনের ঘটনা বা অনিশ্চয়তায় ব্যক্তির লাভ বা ক্ষতি উভয় হতে পারে, এটা হচ্ছে ফটকা ঝুঁকি। আর যে ঝুঁকির ফলাফল আর্থিকভাবে পরিমাপ করা যায় না সেটাকে বলা হয় অনার্থিক ঝুঁকি। এটা একটা হোমওয়ার্ক ছিল তোমাদের, এই কর্মপত্রটা দেখ 6টা, তোমরা এরকম বইয়ের পেজে লিখে বলেছিলাম একটা ছবি তুলে আমাকে আমাদের যে হোমওয়ার্ক গ্রুপটাতে আছে সেটা দেওয়ার জন্য। একজন ছাড়া বাকি মেয়েরা দেওয়া নেই, অথচ সেদিন ক্লাসে হচ্ছে তোমরা 12 জন উপস্থিত ছিলা। ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো আমরা মূলনীতি পড়ছিলাম। আমি তো এইগুলা তো আমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে, আমি শুধু হোমওয়ার্কটা সঠিক উত্তর দিয়ে দিলাম। আহ যে করেছে তারটা তো আমি দেখে দিব, আমি আগে দেখি নাই, কারণ আমি আজকে দিন পর্যন্ত ওয়েট করছিলাম যে কেউ আমাকে হোমওয়ার্ক দেয় কিনা। তো আমি যদি সলিউশনটা তখনই দিয়ে দিতাম তাহলে তো হচ্ছে তোমার আর করা হতো না। এখন দেখছি যে আজকের দিন পর্যন্ত আমি কারোর কাছ থেকে হোমওয়ার্কটা পেলাম না। আচ্ছা, এখন আমি পড়ায় যাচ্ছি। পড়ায় যাওয়ার আগে খুবই ইম্পর্টেন্ট কথা বলছি, যেহেতু আমি তোমাদের ক্লাস টিচার। পড়াশোনার বাইরে অনেক কিছু আমাকে দেখতে হয়, যেমন এখন হচ্ছে ইউনিক আইডির কাজটা। তোমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না, আমি সকাল 7:30 থেকে বসেছি
ঠিক 11:40 পর্যন্ত আমি একটা ফর্মও কমপ্লিট করতে পারি নাই। মানে যেই সার্ভারে ঢুকতে হয়, এটা একটা আমাদের মন্ত্রণালয় কিন্তু একটা ডাটাবেজের একটা একটা সার্ভার, সেখানে ঢুকে তোমার যেই তথ্যগুলা তুমি হাতে লিখেছো প্রতিটা আমাকে কম্পিউটারে ইনপুট দিতে হচ্ছে। এবার দেখো তুমি হাতে লিখতে যে তোমার এই অবস্থা হচ্ছে, তাহলে ওগুলো আমাকে কম্পিউটারে দিতে যে তোমাদের ছবি আপলোড, স্ক্যান করে আপলোড করা লাগছে। তোমার তোমার এনআইডি, বুঝতেই পারছো তোমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা মায়ের এনআইডি, জন্ম নিবন্ধন, প্রতিটা ইনফরমেশন আমাকে টাইপ করে দেওয়া লাগছে। তারপরে সমস্যা কি হচ্ছে জানো, মানে একটা স্টেপ টাইপ না করলে আরেকটা স্টেপে যাওয়া যাচ্ছে না। ধরো আমি তোমার বাবার প্রথমে হচ্ছে এনআইডি, তারপর তোমার বাবার হচ্ছে জন্ম নিবন্ধন। এখন তুমি এনআইডি দিয়েছো, জন্ম নিবন্ধন দেওয়া নেই, তাহলে আমি আর ফর্মটা মানে নেক্সট স্টেপে আমি যেতে পারছি না। ঠিক আছে, তাহলে আমি তো একটা ফর্ম এভাবে কমপ্লিট করতে না পারলে তাহলে তো সেটা অসুবিধা। এই তো একটা গেল অসুবিধা। তার মধ্যে আমি 38 জন স্টুডেন্টের মধ্যে মাত্র 20টা ফর্ম পেয়েছি, বাকি 18টা ফর্ম পাইনি। অথচ এটা হচ্ছে, হ্যাঁ কিছু স্টুডেন্ট আছে আমাদের 5 জনের মতো, এরা কলেজের সাথে কোনো যোগাযোগ রাখে না। ওই 5 জন বাদে বাকিরা তো আমাকে ফর্মটা অ্যাটলিস্ট দিবে। এটা আমরা হচ্ছে একদম করোনা শেষে যখন আমরা কলেজ খুলেছি তখন থেকেই কিন্তু এই ফর্মটা আমি দেওয়া শুরু করেছি। কেন? যাতে তোমরা, যেহেতু অনেক কিছু দেওয়া লাগবে ইনফরমেশন, যাতে আমরা অনেকটা সময় নিয়ে ইনফরমেশন গুলাকে ফিল আপ করে একটা সুন্দর নির্ভুল ইনফরমেশন দিতে পারি। আজকে সকালে আমি একজনকে ফোন দিয়েছি তোমাদের এই ক্লাসে। সে বলতেছে যে সে তার বাবা মার জন্ম নিবন্ধন নাই। বাবা মাদের জন্ম নিবন্ধন কারোরই থাকে না, যেমন আমারই নাই। কারণ আমাদের সময় কোথাও জন্ম নিবন্ধন দরকার হয় নাই, কিন্তু এই কাজটা করার জন্য প্রতিটা স্টুডেন্টের বাবা মার জন্ম নিবন্ধন নতুন করে করতে হবে। এটা আমরা তো অনেক সময় দিয়েছি, এমন তো বলছি না যে আজকেই ফর্মটা দাও, তাই না? আমরা অনেক সময় দিয়ে এখন ফর্মটা চাচ্ছি। তাহলে এতদিনেও তোমরা হচ্ছে ফর্মে বাবা মার জন্ম নিবন্ধন দিতে পারো নাই। কারো কেউ ছবি নিয়ে আসো না, কারো যা লিখেছো লিখতে ভুল করেছো, একটা ডিজিট ভুল করলে না সফটওয়্যার আর নেয় না। তুমি ধরো কেউ একজন একটা একটা জন্ম নিবন্ধন একটা নাম্বার ভুল করেছো, আমি টাইপ করার সাথে সাথে সে অটোমেটিকলি সফটওয়্যারে আর ওটার ইনপুট নিচ্ছে না। ঠিক আছে, তাহলে দেখো আমার এই যে ঘাড় মাথা সব ব্যথা হয়ে গিয়েছে। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আপনি জন্ম নিবন্ধনের যে কথাটা বললেন ম্যাম, হ্যাঁ হ্যাঁ। যখন ম্যাম এই ফর্মটা আমি ফিল আপ করিয়েছিলাম ম্যাম, আপনি আমাকে ফোন করেছিলেন ম্যাম। হুম যখন এই ফর্মটা ফিল আপ করেছিলাম ম্যাম, তো তখন আমি ইউটিউব থেকে দেখেছিলাম ম্যাম এটা টিউটোরিয়ালটা এন্ড হুম হুম ফর্মটা যখন ফিল আপ করছিলাম তো তখন হুম। সেখানে বলেছিল যে যেহেতু প্যারেন্টসদের জন্ম নিবন্ধন নেই, সেই হুম। ক্ষেত্রে শুধু আইডি কার্ডের যে ইনফরমেশন গুলো সেটা দিলেই হবে হ্যাঁ ওটা তো ম্যাম। তোমার সেই শুরুর জন্যই দিকে ছিল। আমি, হ্যাঁ বুঝতে হ্যাঁ ম্যাম, পেরেছো, তো ওটা তারপরে শুরুর দিকে আমি ছিল। আপনাকে ফার্স্টের দিকেই আর কি ফর্মটা ফিল আপ করে দিয়ে দিয়েছিলাম। তো হ্যাঁ তো হ্যাঁ তারপরে বুঝতে ম্যাম পেরেছি। আমাদের করোনা বন্ধ ছিল, তারপরে ম্যাম আমি অসুস্থ ছিলাম, তো মিলিয়ে ম্যাম আর করা হয়নি। হ্যাঁ তো এখন করে ফেলে দেখো। এখন তো আমি যদি তোমাদের একটা ইনফরমেশন কম দেওয়া লাগে বলো তো কার জন্য ভালো? আমার জন্য ভালো, কারণ ওইটা আমাকে টাইপ করতে হচ্ছে না। তোমরা তো হাতে লিখছো, আর ওইটা আমাকে এই সফটওয়্যারে ঢুকিয়ে দিতে হচ্ছে, তোমার টাইপ করতে হচ্ছে। ওরা নিচ্ছে না, বুঝছো? একটা ইনফরমেশন গ্যাপ দিলে ওরা আর নিচ্ছে না। যেমন এখনো আমার মানে ইয়েতে ইরর লেখা আছে, জানো? আমি কার্ডটা করছিলাম, যে দেখো আমি কতক্ষণ যাবত তোমাকে তো ফোন দিয়েছি, এরপরে হচ্ছে আমি করতেছিলাম হচ্ছে 200, তুমি তো 203 তাই না? তোমারটাই তো আমি করতেছিলাম, এরপরে 204 শুরু করেছি। তো যাই হোক, মানে ম্যাম এই যে আমি 202। 202, হ্যাঁ ম্যাম আমি 203, 203। 203 আমি করতেছি। 203-এ মোটামুটি অনেক কিছু আছে আমি পেয়েছি। তুমি না তোমার বাবার ইয়ে দিতে পারো নাই, তাই না? ওই যে ম্যাম জন্ম আজকে নিবন্ধনটা এসেছে, আব্বু আব্বু দিয়ে দিবে আজকে। দেখেছো? এই যে একটু ম্যাম ট্রাই আমি করলেই। আপনাকে কল দিব না। আচ্ছা দেখো, এই যে ওরটা কিন্তু যে যে আমাকে ইনফরমেশন গুলো ফুল দিয়েছে, ওর মা পর্যন্ত ওর আপলোড হয়ে গিয়েছে কমপ্লিট অনলাইনে। ওর বাবাতে এসে ঘুরতেছে। কেন? কারণ বাবার ওর একটা নাম্বার ছিল না। তো এই জন্য বলছি এগুলো আসলে আমার পার্সোনাল কিছু না, দেখো বরঞ্চ আমার কষ্ট। আমার একটা ক্লাস নিতে মাত্র 40 মিনিট লাগে, কিন্তু আমার একটা ফর্মে আমি 1.5-2 ঘন্টার মধ্যে ফিল আপ করতে পারছি না। তার মধ্যে দেখো সায়েন্সের সাথে সবাই কমার্সের একটা কম্পেয়ার করেছে, সায়েন্সের মেয়েরা খুব অ্যাক্টিভ, কমার্সের মেয়েরা দুষ্ট অ্যাক্টিভ না। দেখো এই ফর্মটা দিয়েই তোমরা সেটা আমাকে মানে প্রমাণ করে দিচ্ছ। সায়েন্সের এতগুলা মেয়ে, ওদের টিচার মাত্র 4-5টা ফর্ম পায়নি, আর আমার মাত্র 38টা মেয়ের মধ্যে আমি 18টা ফর্মই পাইনি। তাহলে এটা কেমনে হয় বল? আমি তোমাদেরকে কলেজে সেই প্রতিটা ক্লাসে বলতেছি, ছুটির আগে বলেছি, এখনো সময় দিলাম, কিন্তু তোমরা বিষয়টা গুরুত্ব দাও না। যার যার ভাই বোন আছে বা কাজিন আছে, প্রত্যেকেরই কেউ না কেউ তা আছে, তোমরা খবর নিয়ে দেখো
এটা হোল বাংলাদেশের সব স্টুডেন্টদের জন্য বাধ্যতামূলক। এটা তোমার জন্য একা না। ন্যাশনাল আইডি কার্ড কি ছিল, আমাদের সবার জন্য বাধ্যতামূলক ছিল না? এখন ন্যাশনাল আইডি কার্ড ছাড়া এখন আমরা কিচ্ছু করতে পারি না, একটা সিম পর্যন্ত কিনতে পারি না। তোমাদের এই আইডিটাও সেরকম হবে। এটা ছাড়া তোমরা ফার্দার লেখাপড়া করতে পারবা না। তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় তোমার এই আইডিটা লাগবে, ইউনিক আইডিটা, ঠিক আছে? তুমি বিদেশ পড়তে যাওয়ার সময় তোমার ইউনিক আইডি লাগবে, এবং একটা সময় তোমার এই ইউনিক আইডি তোমার হচ্ছে এই ন্যাশনাল আইডির রিপ্লেসমেন্ট হিসাবে কাজ করবে। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু তোমরা যারা দিয়েছো তারা তো দিয়েছো, বাকিরা গুরুত্ব দিচ্ছ না, ঠিক আছে? আমার কিন্তু লাভ নাই। তোমরা যদি 18 জন না দাও, আমার আরো সুবিধা কি বলতো, আমার 18টা ফর্ম ফিল আপ করা লাগবে, কিন্তু তোমরাই ভবিষ্যতে অসুবিধায় পড়বা। তো আমি ক্লাসে এটা বলছি কারণ সবাইকে আমি পাচ্ছি না করোনার জন্য, যদিও আমাদের ইউটিউবের সময় নষ্ট হচ্ছে। তারপর তুমি যদি কেউ যদি কোনো ইনফরমেশন না দিয়ে থাকো বা কারো যদি বাকি থাকে, আমি আগামী সোমবার কলেজে যাব, ঠিক আছে? আগামী সোমবার না হলে বৃহস্পতিবার, যদি তোমাদের মনে করো যে না আমি সোমবারে আমরা পারবো না, তাহলে আগামী বৃহস্পতিবার আমি কলেজে যাব। তো ওই দিন অ্যাটলিস্ট সবাই এই, আজকেও যদি তোমরা যাও আগামী বৃহস্পতিবার পর্যন্ত, আজকে হচ্ছে মঙ্গলবার, এই বৃহস্পতিবার না আগামী বৃহস্পতিবার পর্যন্ত তোমাদের যাবতীয় কিছু দেখবা কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে আজকে থেকে সিরিয়াসলি যারা কমপ্লিট করো নাই তারা এটা করে ফেলো। আর যারা ধরো কিছু জানো না যে কিভাবে জন্মদিন নিতে হয়, আরেক ফ্রেন্ডের হেল্প নাও, কারণ অনেকেরই কিন্তু বাবা মা ছিল না, অনেকেরই বাবা মা ছিল না, তারা নতুন করে নিয়েছে। তো এগুলা নিয়ে একে অপরকে একটু হেল্প করো, কোনটা কিভাবে পূরণ করতে হবে, প্রতিটা স্টেপ ফিল আপ করবা। শুধু যেটা অফিস কর্তৃক পূরণীয় না, মানে পূরণীয় লেখা, সেটা আমাদের জন্য রেখে দিবা। আর যেগুলো তোমার জন্য, তোমার নাম, রোল, রেজাল্ট, এগুলো তো আমি বলতে পারবো না, তাই না, তুমি যদি না দিয়ে দাও। তো এগুলা সুন্দর করে ফিল আপ করে, সময় বাড়িয়ে দিলাম তোমার হচ্ছে, আমি বাকি কাজগুলা যে 18-20টা আছে সেগুলো আমি করতে থাকি। তোমরা এই বৃহস্পতিবারের পরেই বৃহস্পতিবারে সবাই হচ্ছে যে কলেজে নিয়ে আসবা, যেহেতু বৃহস্পতিবার তোমাদের ক্লাস নাই, ওই দিন তোমার কলেজ বন্ধ, ঠিক আছে? তারপর আমি দেখবো যে যদি কলেজ খোলা থাকে আমি আগেই জানাই দিব, যদি কলেজের গেট ওপেন থাকে তাহলে আমি যাব, তোমরা এসে আমাকে দিয়ে যাবা, যেহেতু তোমাদের ক্লাস নেই। অন্যদিন আবার তোমাদের ক্লাসের জন্য একটা সমস্যা, আমারও ক্লাস থাকে, উভয়েরই তোমাদের ক্লাস থাকে। তাহলে মাথায় এটা রাখো, আজকে থেকেই তোমরা এই ফর্মটা সুন্দর করে ফিল আপ করে রেডি রাখবা, ঠিক আছে? আচ্ছা, অনেক কথা বললাম ম্যাম এখন। হচ্ছে মানে ছবি কি হবে নাকি ম্যাম আরেকটা দেওয়া না লাগবে? না, তোমার ছবিটা হয়ে গিয়েছে, ওইটাই স্ক্যান করে ফেলছি আমি, ওইটাতে আপাতত হয়ে যাবে। তো তোমাদেরকে কষ্ট দিতে আমিও চাই না, আমি জানি যে একটা একটা কিছু জন্য কলেজে আসছে, তোমাদেরও কষ্ট, আবার আমারও মিরপুর থেকে যেতে কষ্ট, ঠিক আছে? তো একদম একান্ত না হলেই কিন্তু আমি বলি না যে এটা দেওয়া লাগবে। আচ্ছা, আমি তো অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেই, হ্যাঁ আমি রোল ম্যাম আমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্টটা কবে জমা নেওয়া হবে, মানে 9th অ্যাসাইনমেন্টটা? আচ্ছা রেডি রাখবা, দেখো না একটা নোটিশ দিয়েছে, রেডি রাখবা, তোমাদের অ্যাসাইনমেন্ট কারেকশন করার একটা ডেট দেওয়া হবে। তো ম্যাম আমাদের ম্যাম তো যদি 10 উইকেরও তো অ্যাসাইনমেন্ট ছিল, ওটাও তো মানে ম্যাম কমপ্লিট। যদি ম্যাম আমাদের যেদিন ইনফরমেশন গুলো সবারটাই যেহেতু কিছু না কিছু ঠিক করতে হবে এবং সবাইকে যেহেতু আপনি একটা ডেট দিচ্ছেন, তাহলে সেই দিন আমরা অ্যাসাইনমেন্টটা দিলে ভালো হয় না? এখন অ্যাসাইনমেন্ট কবে দিবা এটারও ডেট কিন্তু সরকার এখনো দেয়নি, ঠিক আছে? কিন্তু ইউনিক আইডির কাজ কিন্তু আবার চলতেছে। আর সার্ভার এত স্লো, আমি বললাম না তোমাদের স্ক্রিন শেয়ার করলে এখন তোমরা দেখতে না পাচ্ছ। ম্যাম আমি সেটা বলছি না, হুম। মানে আমাদেরটা তো ম্যাম আমরা জানি যে আমাদের 10th উইকের অ্যাসাইনমেন্টটা সহ দিয়ে দিয়েছে, আমরা 9th উইকেরটা হ্যাঁ, সবাই অনেকে করে ফেলেছে, অনেকে করছে এখনো। তো ম্যাম আমাদের যেহেতু ম্যাম নেক্সট উইকেই নিবেন, হুম, আমাদের হয় যদি বৃহস্পতিবার দিন নেন ম্যাম, তাহলে ম্যাম আমরা সেই দিন 9th উইকের অ্যাসাইনমেন্টটা সহ একবারে জমা দিয়ে যাই। আচ্ছা ওইটা আবার বুঝছো, একটা অফিসিয়াল নোটিশ আসবে, যেমন ধরো শুধু তোমরা একা দিলে তো হবে না, এখন আমাদের আরো সেকশন আছে না, সবাই একসাথে নিতে হয়। মানে কিছু কিছু জিনিস চাইলেও আমি তোমাদেরকে বলতে পারি না। হ্যাঁ, আমি বোর্ড পারভেজ থেকে স্যারকে জিজ্ঞেস নোটিফিকেশন করবো, আসা বা ছাড়া তো স্যাররা করা যদি যাবে কোনো না। ডেট দেয় যে না এই দিন সব ক্লাসে মেয়েরা আসবে, আগে দেখেছো না কিরকম সব ক্লাসে মেয়েরা আসে, ওরকম একটা সেন্ট্রালি জি ডেট ম্যাম। দিবে, বুঝেছো? কিন্তু যেহেতু এই ইউনিক আইডির কাজটা মানে তোমাদের সাথে আমার, এই কারণে আমি তোমাদেরকে একটা ডেট দিতে পারছি যে বৃহস্পতিবার যেহেতু তোমাদের ক্লাস নাই, আমারও ক্লাস নাই, তো তোমরা রিল্যাক্সে এসে হচ্ছে ফর্মটা জমা দিতে পারবা। উম, এই সময়টাই তোমরা বেশ অনেকটা সময়, 8-10 দিন, ওই সময়টা তোমরা হচ্ছে আবার বাকি যার যেটা ইনফরমেশন তোমার দরকার সেটাও তোমরা কালেক্ট করে ফেলতে পারবা, ঠিক আছে?
আচ্ছা, তো এখন অনেক কথা বললাম এই সংক্রান্ত। তোমরা তোমাদের কোনো কিছু দেওয়ার থাকলে বা কোনো ইনফরমেশন থাকলে, আমরা যে একটা পার্সোনাল গ্রুপ খুলেছি SW দিয়ে, ওইখানে দিবা। অনেকে করো কি ইন্ডিভিজুয়াল কিছু মেসেজ দাও, হয় কি তোমরা তো বুঝতেই পারছো আমি মানুষ একটা, ক্লাস নিয়ে বিভিন্ন সেকশনে, তো অনেক সময় ইন্ডিভিজুয়াল মানে তোমার কেউ আমাকে মেসেজ করলে আমি দেখি না, আমি যে ইচ্ছা করে দেখি না ওরকম না, অনেক সময় বুঝতেই পারছো এতগুলো স্টুডেন্ট যদি ইন্ডিভিজুয়াল আমাকে মেসেজ করে তখন কিন্তু আমার দেখা হয় না, কিন্তু গ্রুপটাতে কিন্তু আমি একবার করে চোখ বুলাই যে কে কি দিল বা না দিল। তাহলে চেষ্টা করবা যদি একদম পার্সোনাল কিছু না থাকে, যে না এটা আমি কারোর সাথে শেয়ার করব না, তখন আমাকে পার্সোনালি মেসেজ দিবে। কিন্তু যে জিনিসগুলো সবাই জানলে অসুবিধা নাই, সেগুলো তোমরা গ্রুপেই পোস্ট করবা, মানে যে গ্রুপটা আমরা খুলেছি আমাদের SW দেওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা, এখন আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, পরে আমরা বাদ বাকি কথা বলবো। শুধু রোল নাম্বারটা বলবা। 202 আছে, এরপরে কে আছে? 207, তাই তো? ম্যাম 203। আচ্ছা, 203, এরপরে? আচ্ছা, আমি রোলগুলো লিখি, তারপর তোমরা হচ্ছে ইয়ে করো। 224, যার প্রেজেন্টটা সে দিবা, ঠিক আছে? আমাদেরকে ভয়েস শুনে প্রেজেন্ট দিতে বলেছে। 20 212, তারপর হচ্ছে 20 218, 20 221। সোহাগী, তোমার রোল জানো কত? 36 না যেন 38? কত যেন? ম্যাম 34। 34। আচ্ছা, 20 234। এরপরে হচ্ছে আচ্ছা 20 218 বলেছে, 21 34, 20 211। নাবিলা, তোমার রোলটা বলো। 204 লিখেছি। 210। 210। আচ্ছা, দেখো তো আমি সবার রোল বলেছি কিনা। 1 2 3 4 5। প্লিজ 222। হ্যাঁ, 222 লেখা হয়নি। 222। ম্যাম 218। 218 218 আমি লিখেছি। 226। 226। ম্যাম 200। শুনি নাই, তোমার কথা কেটে আসছে। 222 লিখেছি, 222, তাই তো? ম্যাম 205, কোথায় 205? তো আমি দেখতেই ম্যাম পাচ্ছি না। 7। ম্যাম 226। হ্যাঁ, 226 লিখেছি, 222 লিখেছি, 210, 204, 211, 234, 221, 218, 212, তারপরে হচ্ছে 224, 203, 207, 202। ম্যাম 207 দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি এবং মিলে গিয়েছে। তোমরা 13 জন আছো, 13টাই হয়েছে। 204 7 সবই দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমরা মূল পড়ায় ফিরে যাই। আশা করি সবাই ইনস্ট্রাকশন গুলো বুঝতে পেরেছো। তোমরা যদি হেল্প করো তাহলে তোমাদের জন্য সুবিধা, আমার জন্য সুবিধা, তা না হলে আমরা একটা বিশাল ঝামেলায় পড়ে যাবো। আর কমার্সের মেয়েদের যে দুর্নাম, আমি চাই না যে সেই দুর্নামটা মানে তোমরা আরো এটাকে প্রমাণ করে যাও, না না কমার্সের মেয়েরা ইনডিসিপ্লিন। আমি নিজেও তো কমার্সের স্টুডেন্ট, তাই না? যখন আমি এই কথাটা শুনি অন্য টিচারদের কাছ থেকে, তখন আমার খুব খারাপ লাগে। ঠিক আছে, যখন বলে যে কমার্স মেয়েরা ইনডিসিপ্লিন, কোনো কাজ সময় মতো শো করে না, অ্যাটেন্ডেন্স ভালো না, তো এই জিনিসগুলো শুনতে আসলে আমারও ভালো লাগে না। আচ্ছা, গতকাল আমরা বীমা ব্যবসায়ের মূল নীতি শুরু করেছি। একটা নীতি পড়েছিলাম, বীমাযোগ্য স্বার্থের নীতি। তো আজকে আমি এই বীমাযোগ্য স্বার্থের নীতিটা একটু রিপিট করে আমরা পরবর্তী নীতিতে যাচ্ছি। এগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, বীমার মূল নীতি খুবই ইম্পর্টেন্ট। দেখো, বীমাযোগ্য স্বার্থ বলতে বোঝায় তুমি যে জিনিসটাতে বীমা করবা, সেটা হতে পারে তোমার সম্পত্তি, সেটা হতে পারে তোমার জীবনের জন্য, সেটাতে তোমার আর্থিক স্বার্থ থাকতে হবে। মানে আর্থিক স্বার্থ ছাড়া তুমি বীমা করতে পারবে না। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম, তোমার বন্ধুর বাড়ি তুমি তোমার বীমা করতে পারবে না, কারণ বন্ধুর বাড়িতে তোমার কোনো আর্থিক স্বার্থ নাই। ঠিক আছে? আবার যদি বলো যে তুমি তোমার খুব ক্লোজ বান্ধবী, ঠিক আছে, যার জন্য তুমি একদম সবকিছু করতে পারো, তার জন্য তুমি জীবন বীমা করতে পারবে না, কারণ এখানে তোমার কোনো আর্থিক স্বার্থ নেই। মানে আর্থিক স্বার্থ বলতে বোঝায়
তোমার ফ্রেন্ড সে তার তার যদি কিছু হয়, ধরো সে যদি ক্ষতিগ্রস্ত হয় বা সে যদি মারা যায়, তাহলে তোমার অর্থনৈতিকভাবে তোমার কিছু যাবে আসবে না। আমরা সেই জিনিসটার জন্যই বীমা করতে পারবো যেখানে আমাদের আর্থিক স্বার্থ থাকবে। আর্থিক স্বার্থ না থাকলে সেখানে বীমা করা যাবেই না। এই নীতিটাকেই বলা হচ্ছে বীমাযোগ্য স্বার্থের নীতি। আচ্ছা, এটা আমরা গত ক্লাসে পড়েছি। আজকে আমরা যাচ্ছি সদিশ্বাসের সম্পর্কের নীতি। আচ্ছা, সদিশ্বাস বলতে এখানে বোঝাচ্ছে যে বিশ্বাসটা, মানে বীমা চুক্তি কিন্তু একটা বিশ্বাসের চুক্তি। মানে এখানে তোমার বীমা চুক্তিতে অনেকগুলো বিষয় থাকে, সেগুলা তোমাকে সত্য বলতে হবে। তুমি যখন বীমা করবা তুমি কোনো তথ্য লুকাতে পারবা না। যেমন তোমার বয়স, বীমা চুক্তিতে কিন্তু বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ব্যক্তির বেলায় ধরো আমার বয়স হচ্ছে 40, আমি বলতেছি যে আমার বয়স হচ্ছে যে 20। তো এরকম মানে উল্টাপাল্টা কথা বলা যাবে না। তারপরে হচ্ছে যে যে জিনিসটা আমার না, ধরো একটা জিনিসের দাম হচ্ছে 1 লক্ষ, আমি বলতেছি ওই জিনিসটার দাম 5 লক্ষ। মানে মোট কথা হচ্ছে বীমা চুক্তির মধ্যে বীমা কোম্পানি এবং বীমা গ্রহীতা দুজনই একই অপর পক্ষে যে তথ্যগুলো আছে সেগুলো সত্য বলবে। আবার বীমা কোম্পানিও সত্য বা ট্রুথ যে তথ্যটা সেটা বলবে। বীমা কোম্পানিও বলবে যে কোন কোন ক্ষেত্রে সে দাবি পরিশোধ করবে, কোন কোন ক্ষেত্রে সে করবে না, তারপরে কতটুকু অ্যামাউন্টের করবে, এগুলো সব ক্লিয়ার কাট থাকবে। মানে যে সত্য প্রযোজ্য এরকম কোনো বিষয় থাকবে না। মানে দুই পক্ষই সুন্দর একটা বিশ্বাসের সম্পর্ক এখানে স্থাপন করবে। দেখো এখন আমি বইয়ের একটা লাইন পড়ি। বীমা চুক্তিতে বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে সদিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। বীমায় সদিশ্বাসের সম্পর্ক বলতে বীমায় সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে উপস্থাপনে উভয় পক্ষের বাধ্যবাধকতা বুঝায়। যে জিনিসটা আমি বললাম, এখানে সদিশ্বাস বলতে বোঝাচ্ছে যে বীমা সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে হবে। মানে তোমার বয়স, তোমার আয়, তোমার ঠিকানা, তোমার ফোন নাম্বার, তোমার বর্তমান ঠিকানা, ভবিষ্যৎ ঠিকানা, যাই হোক না কোনো কোনো কিছু তুমি মিথ্যা দিতে পারবে না। আবার বীমা কোম্পানিও তার যাবতীয় ইনফরমেশন তোমাকে সঠিকভাবে উপস্থাপন করবে। আর এই যে যে নীতিটা, এই নীতিটাকে বলা হচ্ছে সদিশ্বাসের সম্পর্কের নীতি, ঠিক আছে? আর যদি কোনো কারণে বীমা কোম্পানিও হোক বা ব্যক্তিও হোক, যদি সদিশ্বাসের সম্পর্ক নীতিটা না মান্য করে, তাহলে বীমা চুক্তিটা বাতিল হতে পারে, ঠিক আছে? মানে বীমা চুক্তিটা বাতিল হয়ে যাবে যদি দেখে যে আমি ভুল তথ্য দিয়েছি বা বীমা কোম্পানি ভুল তথ্য দিয়েছে, তাহলে যে কোনো পক্ষই বীমা চুক্তিটা বাতিল করার অধিকার রাখে। এখন দেখো বলা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণের নীতি। বীমা আমরা কেন করি? আমাদের যদি কোথাও আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই, সে ক্ষতিটা যাতে আমরা কিছুটা হলেও কমিয়ে আনতে পারি, এই জন্যই কিন্তু আমরা বীমাটা করি। তাহলে আর্থিক ক্ষতিপূরণ নীতি বলতে এখানে বোঝায় চুক্তিতে উল্লেখ আছে, বীমা চুক্তিতে উল্লেখ আছে এমন কোনো কারণে যদি বীমা গৃহীতার তোমার ক্ষতি হয়, তাহলে বীমা কোম্পানি ক্ষতিপূরণে বাধ্য থাকবে। কিন্তু সেটা অবশ্যই চুক্তিতে উল্লেখ থাকতে হবে, ঠিক আছে? মানে চুক্তি জিনিসটা কিন্তু এখানে বীমা ইয়েতে অনেক বড় ব্যাপার, ঠিক আছে? দেখো যে এরূপ নীতিতে চুক্তিতে উল্লেখ কোনো কারণে, চুক্তিতে কি উল্লেখ, ধরো চুক্তিতে উল্লেখ আছে যদি আমি আহ দুর্ঘটনায় আহত হই, তাহলে আমি হচ্ছে ক্ষতিপূরণ পাবো। তো এই যে যে একটা বিষয়, এখন দুর্ঘটনায় আহত হলেই কিন্তু আমি ক্ষতিপূরণ পাবো। এখন কোনো কারণে যদি আমি নিজেকে আহত করে ক্ষতিপূরণ চাই, সেটা কিন্তু বীমা কোম্পানি পূরণে বাধ্য না। তার মানে এটা কি ক্ষতিপূরণ নীতি বলেছে? অবশ্যই ক্ষতিপূরণ নীতি, কিন্তু সেটা চুক্তিতে উল্লেখযোগ্য কারণেই যদি ক্ষতি হয়, তাহলে বীমা কোম্পানি আমাকে ক্ষতিপূরণের বাধ্য থাকবে। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, আজীবন ও সাময়িক বীমার ক্ষেত্রে ব্যক্তি মারা গেলে এবং মেয়াদি বীমার ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের মধ্যে ব্যক্তি মারা গেলে বা মেয়াদ উত্তীর্ণ হলে বীমা কোম্পানি বীমা দাবি পরিশোধ করে। বীমা পলিসির বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, যেটা এখন আমরা পড়ি নাই। তো সেখানে বলছে আজীবন এবং সাময়িক। আজীবন বলতে বোঝায় ধরো আমি একটা বীমা করেছি, এই বীমাটার বিষয় বস্তু হচ্ছে আমি যতদিন মারা না যাব ততদিন আমার যে নমিনি আছে সে কোনো টাকা পাবে না। তাহলে আমি মারা গেলে, ধরো আমি মারা গেলে আমার ছেলে আমার বীমার টাকা পাবে। আর মেয়াদি বা সাময়িক বীমা পত্র হচ্ছে তোমার একটা নির্দিষ্ট মেয়াদের জন্য করা হয়, যেমন ধরো 5 বছর 7 বছর, সেই ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হলে বীমা ক্ষতিপূরণ করা হয়। আর
আজীবন যে বীমার ক্ষেত্রে ব্যক্তি মারা গেলেই তার ক্ষতিপূরণটা তো তাকে আর করা সম্ভব না, কারণ সে তো মারাই গিয়েছে। তাহলে তার অবর্তমানে যাকে নমিনি করা হয়েছে তাকে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। ঠিক আছে, তাহলে কিছু প্রশ্ন করবা? জি ম্যাম। হ্যাঁ, বলো। আচ্ছা ম্যাম, এটা কি কোথাও মানে কোনো নিয়ম আছে যে বীমাতে যাকে নমিনি দেওয়া হবে, যদি জীবন বীমার ক্ষেত্রে দেই বা যেখানেই দেই, যাকে আমি নমিনি দিব সে আমার ব্লাড রিলেটেড কেউ হতে হবে? হ্যাঁ, এটাও নিয়ম আছে। ঠিক আছে, আমরা যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলি তখন দেখবা কি যে নমিনির সাথে সম্পর্ক, এখানে একটা তোমার হচ্ছে একটা কলাম থাকে, নমিনির সাথে তোমার কি জি ম্যাম। সম্পর্ক, সেটা তোমার মা নাকি তোমার তোমার সন্তান নাকি তোমার বাবা নাকি তোমার ছেলে মেয়ে। দেখো একটা কিন্তু শুরুতেই বলেছে বীমাযোগ্য স্বার্থ, মানে স্বার্থ না থাকলে তুমি কাউকে নমিনিও করতে পারবা না। মানে তোমার সম্পত্তিতে যার আর্থিক স্বার্থ আছে তুমি তাকেই নমিনি করতে পারবা। ঠিক আছে, এটা কেন করা হয় জানো, যাতে কেউ দুই নাম্বারই কিছু করতে না পারে। এবং অনেক সময় দেখা যায় কি আমাদের সমাজটা এরকম যে ব্লাড রিলেশন না থাকলে বা আর্থিক রিলেশন না থাকলে কেউ কারোর উপর এভাবে কি ট্রাস্ট করা যায় না। ঠিক আছে, যেমন আমি গত ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম, ধরো কারো বয়ফ্রেন্ড, তার সাথে তার খুব ভালো সম্পর্ক, অনেক বছরের প্রেম, সে জানে যে সে তাকে খুব ভালোবাসে, কিন্তু সে তার বয়ফ্রেন্ডকে কোনো গার্লফ্রেন্ড তার জীবন বীমায় নমিনিও করতে পারবে না, আবার তার সাথে তার বীমা চুক্তিই হবে না, কারণ তার সাথে তার কোনো রিলেশন নাই। রিলেশন বলতে ওই রিলেশনকে বোঝাচ্ছে যে রিলেশনটার কোনো নাম আছে, ধরো আইনগত রিলেশনও নাই আবার তোমার ব্লাড রিলেশনও নেই। এই জন্যই তুমি যে প্রশ্নটা উত্তর করবা যে হ্যাঁ, যাদের সাথে আমরা নমিনি করবো নমিনিকে হচ্ছে আমাদের রিলেশন থাকতে হবে। আর যদি কেউ নমিনি না করে, ধরো না আমার ইচ্ছা আমি কাউকে নমিনি করবো না, আমার আত্মীয় স্বজন মা বাবা কাউকে আমার ভালো লাগে না, তখন কি হবে জানো, উত্তরাধিকার আইন আছে, আমাদের দেশে উত্তরাধিকার আইন আছে। সে উত্তরাধিকার আইন অনুযায়ী আমি যদি মারা যাই তাহলে আমার অবর্তমানে আমার এই সম্পত্তিটা ভাগ হয়ে যাবে। যেমন ধরো উত্তরাধিকার আইন তো আইনের বিষয়, যেমন ধরো ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, হাজবেন্ড কতটুকু পাবে, ভাই বোন কতটুকু পাবে, এই যে উত্তরাধিকার আইন আছে সে অনুযায়ী ভাগ হয়ে যাবে। আর আমি যদি নমিনি করে যাই কাউকে স্পেসিফিক, ধরো আমার নমিনি করলো আমার ছেলেকে, তাহলে আমি মরার পরে আমার ছেলেই আমার যাবতীয় সম্পত্তি পাবে। ঠিক আছে, এই হলো বিষয়টা। আচ্ছা আচ্ছা, এখন দেখো আমরা পরবর্তী যে ইয়েটা প্রত্যক্ষ কারণের নীতি, এটাও অনেক সোজা। বীমা বীমা জিনিসটা এরকম, তোমরা যদি পড়ো তোমাদের অনেক মজা লাগবে, বীমা টপিকস গুলো খুব মজার। আচ্ছা দেখো, প্রত্যক্ষ কারণ বলতে বোঝায় যে বীমা চুক্তিতে উল্লেখ আছে, বীমা চুক্তির সাথে উল্লেখ আছে এমন কোনো কারণ যদি সরাসরি ঘটে তাহলে তুমি ক্ষতিপূরণ পাবা, অন্যথায় পাবা না। এবং তোমাদের বইতে এরকম একটা খুব সুন্দর একটা উদাহরণ আছে, দেখো আগে আমি উদাহরণটা দেখাবো, কারণ উদাহরণটা দেখলে তোমরা সংজ্ঞাটা ভালো বুঝবা। দেখো বলেছে যে একটা জাহাজ ধাক্কা বা সংঘর্ষজনিত ক্ষতির কারণে বীমা করা হয়। জাহাজ অন্য জাহাজের সাথে ধাক্কা খায়, ফলে চড়ায় আটকা যায়। আচ্ছা, চড়া বলতে বোঝায় চর, আমাদের অঞ্চলে বলে না যে নদীর মধ্যে চর জাগে, সে চরে আটকে যায়। অনেক সময় সমুদ্র পথে যেগুলো মানে ধরো সামনের দিকে আগাতে থাকে তখন কিন্তু চরে আটকে যায়। কদিন আটকা থাকার এবং বাহিত কমলা লেবু পচে নষ্ট হয়। দেখো, বীমা চুক্তিতে বলা হয়েছে যদি জাহাজটা ধাক্কা বা ক্ষতির কারণে পণ্যের ক্ষতি হয় তাহলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে। কিন্তু জাহাজটা ঠিকই ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে কিন্তু জাহাজটার কোনো ক্ষতি হয় নাই। ধাক্কা খেয়ে জাহাজটা কোথায় উঠে গেছে বলো তো, চরে আটকে গিয়েছে, চরে আটকে যে তার কমলা লেবু পচে গেছে। এখন দেখো, এখন কিন্তু বীমা কোম্পানি ক্ষতিপূরণ করবে না। কেন করবে না? কারণ আসলে ধাক্কা লাগার কারণে তার পণ্যের ক্ষতি হয় নাই। পণ্যের ক্ষতি হয়েছে কি কারণে বলতো, চরে জাহাজ আটকে যাওয়ার কারণ। আটকে যাওয়ার কারণে। এটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কারণ, মানে যেই কারণটা তোমার চুক্তিতে উল্লেখ আছে সেই কারণেই হতে হবে। মানে বীমার টাকা পাওয়া কিন্তু খুব কঠিন কাজ, মানে বীমা কোম্পানি অনেক সূক্ষ্মভাবে চুক্তিগুলা করে। দেখো ঠিকই তোমার পণ্য ক্ষতি হয়েছে, কিন্তু যেহেতু ধাক্কার কারণে ক্ষতি হয় নাই, জাহাজ ঠিকই ধাক্কা খেয়েছে, ধাক্কার কারণে জাহাজের ক্ষতি হয় নাই, পণ্যেরও ক্ষতি হয় নাই। পণ্যের ক্ষতি হয়েছে তোমার হচ্ছে আটকে থাকার কারণে কমলা পচে গেছে। তো এই কারণে বীমা কোম্পানি ক্ষতিপূরণে বাধ্য থাকবে না বা ক্ষতিপূরণ করবেও না।
তার মানে প্রত্যক্ষ কারণ বলতে বোঝায় বীমা চুক্তিতে উল্লেখিত এমন কোনো বিষয় সংঘটিত হলেই বীমা কোম্পানি ক্ষতিপূরণ করবে, অন্যথায় করবে না। এই নীতিকে বলা হচ্ছে প্রত্যক্ষ কারণের নীতি, এবং এই কারণগুলো একদম স্পেসিফিক ভাবে লেখা থাকে, এবং এভাবেও লেখা থাকে। ধরো আমি বাসে অ্যাক্সিডেন্ট করলাম, এই বাস শব্দটা লেখা থাকবে। যদি এখন আমি প্রাইভেট কারে অ্যাক্সিডেন্ট করি তাহলে আমাকে ক্ষতিপূরণ দিবে না, কারণ প্রত্যক্ষ কারণের মধ্যে এটা পড়ে না। বুঝছো? এই জন্য বীমা চুক্তি করার সময় প্রতিটা স্টেপ অনেক সুন্দর করে বুঝে শুনে তারপরে করতে হয়। মানে ঠিক যেই কারণটাই বলবো, আমি বললাম যে অ্যাক্সিডেন্টের জন্য বীমা করেছে, কোন অ্যাক্সিডেন্ট? বাস অ্যাক্সিডেন্ট। তাহলে বাস দিয়ে অ্যাক্সিডেন্ট করলে আমাকে ক্ষতিপূরণ দিবে। কোনো কারণে যদি আমি প্রাইভেট কারে অ্যাক্সিডেন্ট করি বা রিক্সা অ্যাক্সিডেন্ট করি তাহলে আমাকে ক্ষতিপূরণ দিবে না। এটাকেই বলা হচ্ছে প্রত্যক্ষ কারণের নীতি। দেখো তো বুঝতে অসুবিধা আছে কিনা? ম্যাম হ্যাঁ বলো। হলো ম্যাম বলে তো বন্ধ হয়ে গেল। ম্যাম জাহাজ যদি মানে স্ট্রাকচার মানে গঠন ভাবে যদি মানে নষ্ট হয় বা ধাক্কা খায় কোনো অংশে ভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি ম্যাম তারা ক্ষতিপূরণ দিত? আচ্ছা দেখো, এখানেও প্রত্যক্ষ কারণটা জড়িত। তুমি দুই ভাবে বীমা করতে পারো, একটা হচ্ছে সম্পূর্ণ জাহাজের বীমা, আর একটা হচ্ছে শুধু পণ্যের বীমা। তুমি যদি জাহাজের ভেতরের শুধু পণ্যের বীমা করো তাহলে কমলা লেবু নষ্ট হলে ক্ষতিপূরণ পাবা। আর তুমি যদি শুধু জাহাজের বীমা করো, যে না শুধু জাহাজের স্ট্রাকচারের বীমা করেছি, সেই ক্ষেত্রে জাহাজের স্ট্রাকচারের ক্ষতি হলে তুমি ক্ষতিপূরণ পাবা। আর তুমি যদি সম্পূর্ণ জাহাজটারই বীমা করো, যে না আমি পণ্যেরও বীমা করেছি জাহাজেরও বীমা করেছি, সেই ক্ষেত্রে তোমার পণ্য নষ্ট হলেও তুমি পাবা, জাহাজ নষ্ট হলে পাবা। মানে সব তোমার স্পেসিফিক করে বলতে হবে। আবার পণ্যের মধ্যেও কিন্তু ধরন আছে। ধরো তোমার পণ্যের মধ্যে কমলা লেবু আছে, ওষুধ আছে, ধরো কসমেটিক্স আছে, ইভেন সেগুলোর জন্য আলাদা আলাদা করে তোমাকে চুক্তিতে উল্লেখ থাকতে হবে যে কোন কোন কারণে কোন কোন পণ্যের জন্য কোন তুমি বীমা করছো। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে অপর পৃষ্ঠায় যাচ্ছি। আচ্ছা, আমি তো আবার শেয়ার করি। আমার স্ক্রিনটা কোথায় গেল? আচ্ছা, আমি আগের পেজে চলে গিয়েছি, আমি আবার আনতেছি, পরের পেজে যাচ্ছি। আচ্ছা, 5 নাম্বার দেখো তো তোমাদের স্ক্রিনে দেখাচ্ছে কিনা। 5 নাম্বারটা আনুপাতিক অংশগ্রহণের নীতি। আচ্ছা, আনুপাতিক অংশগ্রহণ দেখতে পাচ্ছ সবাই? 5 নাম্বার পয়েন্ট। আর তোমরা বই নিয়ে বসবা, ঠিক আছে? তাহলে যেগুলা পড়ালাম ওগুলো দাগ দিয়ে রাখবা, তাহলে কিন্তু বইতে খুঁজে পাবা না যে মিস কি পড়াচ্ছে পরে। আনুপাতিক অংশগ্রহণ বলতে বোঝায় যে একটা সম্পত্তি একাধিক বীমা কোম্পানির কাছে বীমা করা যায়। ঠিক আছে? ধরো আমার একটা জাহাজের মূল্য তো অনেক বেশি, তাই না? ধরো আমার জাহাজের পণ্য সহ জাহাজের মূল্য হচ্ছে 10 কোটি। তো আমি চাইলে এই 10 কোটি বীমাটা আমি দুইটা কোম্পানির কাছে করতে পারি। তাহলে আমি যদি দুইটা কোম্পানির কাছে বীমা করি, দুইটা কোম্পানি আনুপাতিক হারে আমাকে ক্ষতিপূরণ প্রদান করবে। মানে হচ্ছে কি জানো? মানে হচ্ছে ধরো আমি যদি একজনের কাছে 6 কোটি টাকার করি আর একজনের কাছে 4 কোটি টাকার করি, তাহলে আমার 6 কোটি, যদি 6 কোটির মানে পুরা জাহাজটারই ক্ষতি হয় তাহলে একজন 6 কোটি দিবে আর একজন 4 কোটি দিবে। আর যদি আমার পুরা জাহাজের ক্ষতি না হয়, ধরো আমার ক্ষতি হলো 1 কোটি টাকা, তাহলে একজন আমাকে 60% ক্ষতিপূরণ দিবে আর একজন আমাকে 40% ক্ষতিপূরণ দিবে। ঠিক আছে? এই হলো আনুপাতিক অংশগ্রহণ। এখন দেখো আমরা বইতে দেখবো বিষয়টা।
বইতে আমরা আনুপাতিক অংশগ্রহণ দেখছি। একটা মিনিট একটু ওয়েট করো। আচ্ছা, এখন দেখো যে আনুপাতিক অংশগ্রহণ বইতে কি বলেছে। এই নীতির মূল কথা হলো কোন সম্পত্তি একাধিক বীমা কোম্পানির নিকট বীমা করা হলে, যে কথাটা আমি বললাম, তার আংশিক ক্ষতিপূরণের ক্ষেত্রে সকল বীমা কোম্পানি বীমাকৃত অঙ্কের আনুপাতিক হারে ক্ষতিপূরণে বাধ্য থাকে। মানে আনুপাতিক কি জানো? পার্সেন্টেজ। ধরো কেউ 30% করলো, কেউ 70% সম্পত্তির জন্য করলো। তাহলে ধরো যদি একটা সম্পত্তির ক্ষতি হয়, তাহলে যে 30% করেছে, যে কোম্পানিটা, সে 30% টাকা দিবে, আর যে কোম্পানিটা 70% করেছে সে 70% টাকা দিবে। এটাকেই বলা হচ্ছে আনুপাতিক অংশগ্রহণ। সাধারণত বড় বড় যেগুলা সম্পত্তি, যেমন আমি উদাহরণ দিলাম জাহাজ, বা তোমার বড় বড় কোম্পানি যেগুলো ঝুঁকি অনেক বেশি, সেগুলো একটা কোম্পানি বীমা না করে 2 বা 3টা কোম্পানি বীমা করতে পারে। তো তখন তারা ক্ষতি হলে তাদের পার্সেন্টেজ আকারে অনুপাত অনুসারে তারা ক্ষতিপূরণটা প্রদান করে। এটাকে বলা হয় আনুপাতিক অংশগ্রহণের নীতি। দেখো এখানে একটা উদাহরণ আছে। ক তার সম্পত্তি 2টি কোম্পানির নিকট সমান অঙ্কে মোট 10 লক্ষ টাকায় বীমা করে। এখন যদি সম্পত্তি 2 লক্ষ টাকার ক্ষতি হয়, ক একটা কোম্পানির নিকট থেকে ক্ষতিপূরণ আদায় করবে, তবে অন্য কোম্পানি থেকে আনুপাতিক হারে অর্থাৎ 1 লক্ষ টাকা পাবে। মানে জিনিসটা হচ্ছে এটা যে একটা লোক, ধরো একজন লোক, সে 10 লক্ষ টাকার একটা জিনিসের বীমা করেছে। এখন একটা জিনিসের ক্ষতি হয়েছে, কিন্তু সম্পূর্ণ ক্ষতি হয়নি। কত ক্ষতি হয়েছে? ধরো 2 লক্ষ টাকা। ধরো একটা গাড়ির বীমা করেছে, একটা ব্যক্তি সে তার প্রাইভেট কারের বীমা করেছে। তো একটা রিক্সার সাথে ধাক্কা লেগে প্রাইভেট কারের ক্ষতি হয়েছে, তো ওইটা মেরামত করতে 2 লক্ষ টাকা প্রয়োজন। তাহলে 2 লক্ষ টাকা প্রয়োজন। এখন যেহেতু 2টা কোম্পানির কাছে বীমা করেছে, 2টা কোম্পানি মিলেই 2 লক্ষ টাকা দেবে। কোনো কারণে যদি একটা কোম্পানি দিয়ে দেয় ককে, তাহলে একটা অন্য কোম্পানি থেকে সেই জিনিসটাকে আদায় করে নিবে। অনেক সময় হয় না, আমরা এক বান্ধবী আরেক বান্ধবীর চাঁদা দিয়ে দিই, আবার পরে তার কাছে চাঁদা পরে তাকে আবার ফেরত দিয়ে দিই, এরকম। 2টা কোম্পানি আনুপাতিক হারে তাকে ক্ষতিপূরণটা প্রদান করবে, কিন্তু এটা অবশ্যই চুক্তিতে উল্লেখ থাকতে হবে যে কে কি অংশের ক্ষতিপূরণটা দিবে। আচ্ছা, এই হলো আনুপাতিক অংশগ্রহণ। দেখো যেটা বুঝতে অসুবিধা আছে কিনা। না ম্যাম। আচ্ছা, তাহলে আজকে আমাদের যেহেতু সময় শেষ, আমি অতিরিক্ত সময় নিব না। তোমরা সবাই কাইন্ডলি ক্লাস করবা। তোমাদের কেউ ভালো বললে আমার অনেক ভালো লাগে। তোমরা ভালো করো, এটাই আমি চাই। ঠিক আছে? তোমাদের সাথে আমার কারো পার্সোনাল কোনো শত্রুতা নেই, শুধু তোমরা ভালো করবা, একদিন বড় হবা, অনেক দূর থেকে বলতে পারবো যে আমার স্টুডেন্টটা ভালো করেছে। একটা মানুষ শুধু লেখাপড়া ভালো করলেই হয় না, তার ডিসিপ্লিন, তার সবকিছুই তার ভালোর মধ্যে পড়ে। ক্লাস করবা রেগুলারলি, তাহলে দেখবা যে টিচারদের কাছ থেকে দোয়া পাবা, আর তোমার লেখাপড়ার একটা আগ্রহ জাগবে। ঠিক আছে? তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ যারা ক্লাসে জয়েন করেছো। আর ইউনিক আইডির বিষয়টা সবাই গুরুত্ব সহকারে দেখবা, সবকিছু ফিল আপ করে ফেলবা, আমি তোমাদেরকে জানাবো। আর অ্যাসাইনমেন্টের ব্যাপারে সেন্টারলি নোটিশ আসবে, এটা আমার হাতে দেয় অ্যাসাইনমেন্টটা। ঠিক আছে? আর কারো কোনো সমস্যা হলে আমার সাথে অবশ্যই কথা বলতে পারবা, কোনো অসুবিধা নাই। তাহলে ভালো থেকো সবাইকে। আল্লাহ হাফেজ। ম্যাম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।